চুক্তি না হলে শুরু হবে বিশাল বোমা বর্ষণ। ট্রাম্পকে নতুন তাসের পাল্টা হুমকি দিল ইরান। সৌদি ইরাক গোপন ছায়াযুদ্ধ, ড্রোন হামলা ও তেলের বাজারে অস্থিরতায় কাঁপছে মধ্যপ্রাচ্য। অ্যামাজনের গোপন প্রাইস ফিক্সিং ফাঁস, 2027 সালে আদালতের কাঠগড়ায় টেক জায়ান্ট। ব্রিটেনে কঠোর হচ্ছে অভিবাসন নীতি, 15 বছর না ফুরুলে মিলবে না স্থায়ী বসবাসের সুযোগ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে ছিলাম বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যে পুনরায় ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায় এই বিরতির মেয়াদ শেষ হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে কোনো স্থায়ী শান্তি চুক্তি না হলে পুনরায় বিশাল বোমা বর্ষণ শুরু হবে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে আটকাতে তিনি যে কোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধের ময়দানে তারা এবার নতুন তাস বা গোপন মারণাস্ত্র উন্মোচন করবেন। গালিবাফের মতে 2 সপ্তাহের এই বিরতিতে ইরান যুদ্ধের জন্য আরও শক্তিশালী প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কার্গো জাহাজ টুস্কা জব্দ করায় তেহরান চরম ক্ষোভ প্রকাশ করেছে। পাকিস্তানে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইরান শেষ পর্যন্ত যোগ দেবে কিনা তা নিয়ে এখনও বিশ্বজুড়ে ঘোর অনিশ্চয়তা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন তুঙ্গে, তখন হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে টার্গেট করে শুরু হয়েছে এক ভয়ঙ্কর ডিজিটাল প্রতারণা। ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে নিরাপদ পাসের প্রতিশ্রুতি দিয়ে জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে হাতে নেওয়া হচ্ছে অর্থ। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা মারিস্কস এই চাঞ্চল্যকর জালিয়াতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনার মাঝে হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে লক্ষ্য করে এক অভিনব ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির ঘটনা সামনে এসেছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিক্স এ বিষয়ে জাহাজ মালিকদের সতর্ক করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের কারণে পারস্য উপসাগরে শত শত বাণিজ্যিক জাহাজ এবং প্রায় 20,000 নাবিক আটকা পড়ে আছেন। এই চরম অনিশ্চয়তা সুযোগ নিচ্ছে একদল সাইবার অপরাধী। প্রতারক চক্রটি নিজেদের ইরানি কর্তৃপক্ষের প্রতিনিধি পরিচয় দিয়ে শিপিং কোম্পানিগুলোকে বার্তা পাঠাচ্ছে। তারা দাবি করছে, বিটকয়েন বা টেথার এর মতো ক্রিপ্টোকারেন্সিতে নির্দিষ্ট ট্রানজিট ফি পরিশোধ করলে জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার হওয়ার সুযোগ দেওয়া হবে। বার্তায় বলা হচ্ছে, ফি পরিশোধের পরই জাহাজগুলো কোনো বাধা ছাড়াই গন্তব্যে যেতে পারবে। মারিক্স জানিয়েছে, এই বার্তাগুলো সম্পূর্ণ ভুয়া এবং একটি বড় মাপের জালিয়াতি। ইরানি কর্তৃপক্ষের সাথে এর কোনো সম্পর্কই নেই। এমনকি গত শনিবার এই প্রতারণার শিকার হয়ে অন্তত একটি জাহাজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে ইরানি বাহিনীর গোলাগুলির মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হয়। ইরান সরকার টোল নেওয়ার প্রস্তাব দিলেও ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে নাবিক ও জাহাজ কোম্পানিগুলোকে এই ধরনের ডিজিটাল ফাঁদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি নয়, বরং ঘনীভূত হচ্ছে নতুন যুদ্ধের মেঘ। সৌদি আরব ও ইরাকের মধ্যে শুরু হয়েছে এক গোপন সামরিক ও কূটনৈতিক ছায়াযুদ্ধ। ইরানের প্রভাব ও অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে দেশ দুটির অবস্থান এখন মুখোমুখি। কিভাবে এই ছায়াযুদ্ধ বিশ্বের তেলের বাজার আর আঞ্চলিক স্থিতিশীলতাকে বদলে দিতে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অস্থির সময় পার করছে সৌদি আরব এবং ইরাক। আপাত দৃষ্টিতে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকলেও পর্দার আড়ালে এক লুকানো যুদ্ধ তীব্রতর হচ্ছে। এই সংঘাত মূলত আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইরান আমেরিকা উত্তেজনার এক জটিল প্রতিফলন। ইরাক বর্তমানে মধ্যপ্রাচ্যের এমন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সরাসরি সক্রিয়। সৌদি আরবের ভয়ে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে তাদের উপর ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। অন্যদিকে ইরাক নিজেকে একটি স্বাধীন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইলেও দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে রিয়াদের প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখছে বাগদাদ।
সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরাকের অভ্যন্তরে থাকা সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো সৌদি আরবের তেলের খনি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছে, যা রিয়াদের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই ছায়াযুদ্ধের প্রভাব পড়ছে অর্থনীতি ও কূটনীতিতেও। সৌদি আরব ইরাকে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশটির উপর ইরানের নির্ভরশীলতা কমাতে চায়, কিন্তু বাগদাদের অনেক রাজনৈতিক পক্ষ এই বিনিয়োগকে নরম শক্তির ব্যবহার করে খবরদারি করার কৌশল হিসেবে দেখছে। ফলে উন্নয়নের অন্তরালে চলছে গোয়েন্দা তৎপরতা ও কৌশলগত পাল্টাপাল্টি চাল। বিশেষজ্ঞদের মতে এই দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন শুধু দ্বিপাক্ষিক বিষয় নয়, বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। যদি এই লুকানো যুদ্ধ প্রকাশ্য সংঘর্ষের রূপ নেয়, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। দীর্ঘ ২৭ বছর মার্কিন সেনাবাহিনীতে সেবা দিলেও নিজের পরিবারকে রক্ষা করতে পারলেন না সার্জেন্ট হোসে সেরানো। টেক্সাসে এক অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন তার স্ত্রীকে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। বৈধ কাজের অনুমতি থাকা সত্ত্বেও এই গ্রেফতারকে কেন্দ্র করে মার্কিন সেনাবাহিনী ও অভিবাসন দপ্তরের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে সেবা দেওয়া এবং আফগানিস্তানে যুদ্ধ করা সার্জেন্ট ফার্স্ট ক্লাস হোসে সেরানোর জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। গত ১৪ এপ্রিল টেক্সাসের এল পাসোতে একটি অভিবাসন দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন তার স্ত্রী ডেইজি রিভেরা ওর্তেগাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ডেইজি ওর্তেগা একজন সালভাদোরান নাগরিক, যিনি ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। হোসে সেরানোর দাবি, তার স্ত্রী শুরু থেকেই অভিবাসন সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলেছেন এবং ২০১৯ সালে তিনি আইনি সুরক্ষা পেয়েছিলেন, যা তাকে দেশ ত্যাগ থেকে মুক্তি দেয়। তবুও বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে তাকে আটক করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডেইজিকে অপরাধী অবৈধ এলিয়েন হিসেবে অভিহিত করেছে, কারণ অবৈধভাবে প্রবেশের জন্য তার বিরুদ্ধে একটি ফেডারেল মিসডিমিনর রেকর্ড রয়েছে। তবে সেরানোর আইনজীবী ম্যাথিউ কোজিক এই গ্রেপ্তারকে অযৌক্তিক বলে দাবি করেছেন। সেরানো আবেগাপ্লুত হয়ে সিবিএস নিউজকে জানান, আমি সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু আইস এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা আমাদের মতো সৈনিকদের অধিকার কেড়ে নিচ্ছে। ট্রমাটিক ব্রেইন ইনজুরি ও পিটিএসডিতে আক্রান্ত এই সেনা সদস্য এখন দিনে মাত্র ২ ঘন্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রশাসনের দাবি ছিল তারা শুধুমাত্র বিপজ্জনক অপরাধীদের বহিষ্কার করবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ডেইজির মতো বহু নিরপরাধ সেনা পরিবার এখন এই অভিযানের শিকার হচ্ছে। ইতিপূর্বে লুইজিয়ানাতেও এক সেনা সদস্যের স্ত্রীকে একইভাবে আটক করা হয়েছিল, যা দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মার্কিন রাজনীতিতে তোলপাড়, অভ্যন্তরীণ তদন্ত এবং গুরুতর সব অভিযোগের মুখে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের শ্রম সচিব লরি শেফেজ ডি রেমার। চলতি বছর ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা থেকে বিদায় নেওয়া তৃতীয় প্রভাবশালী কর্মকর্তা তিনি। তদন্তকারী সংস্থা অফিস অফ ইন্সপেক্টর জেনারেলের রিপোর্টে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে তিনি করদাতার টাকায় ব্যক্তিগত প্রমোদ ভ্রমণ করেছেন এবং অফিসে বসে মদ্যপান সহ সহকর্মীদের সাথে অপেশাদার আচরণ করেছেন। এমনকি তার স্বামীর বিরুদ্ধেও নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এই কেলেঙ্কারির জেরে ইতিমধ্যেই তার আরও ৪ জন সহযোগী বিদায় নিয়েছেন। প্রকাশ্য প্রশংসা করলেও একের পর এক শীর্ষ কর্মকর্তাদের এমন বিদায় ট্রাম্প প্রশাসনের স্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অনলাইন কেনাকাটায় পণ্যের দাম বাড়াতে অ্যামাজনের বিরুদ্ধে গোপন যোগসাজশের অভিযোগ তুলেছেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল। ফাঁস হওয়া ইমেলে দেখা যায় ওয়ালমার্ট ও টিউইর মতো প্রতিদ্বন্দ্বী সাইটগুলোতে দাম বাড়াতে বিক্রেতাদের চাপ দিত এই টেক জায়ান্ট। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের এই অভিযোগে ২০২৭ সালে অ্যামাজনকে আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বিশ্বখ্যাত ই কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে পণ্যের দাম বাড়াতে অন্যান্য কোম্পানির সাথে গোপন যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার প্রকাশিত কিছু গোপন ইমেল এবং আদালতের নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তে দেখা গেছে অ্যামাজন তার প্ল্যাটফর্মে পণ্য সরবরাহকারী কোম্পানিগুলোকে ব্যবহার করে ওয়ালমার্ট ও চিইউ এর মতো প্রতিদ্বন্দ্বী সাইটগুলোতে কৃত্রিমভাবে দাম বাড়াতে চাপ প্রয়োগ করছে।
লিভাইসের তৈরি প্যান্ট ওয়ালমার্টে কম দামে বিক্রি হওয়ায় অ্যামাজন অসন্তোষ প্রকাশ করে। এরপর লিভাইস ওয়ালমার্টের সাথে যোগসাজশ করে দাম বাড়িয়ে $29.99 উন্নীত করে, যাতে অ্যামাজনের বাজার ক্ষতিগ্রস্ত না হয়। অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেন, অ্যামাজন বাজারের স্বাভাবিক প্রতিযোগিতাকে নষ্ট করে সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলছে। এটি সরাসরি জালিয়াতি। অ্যামাজন এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে তারা সবসময় গ্রাহকদের সবচেয়ে কম দামে পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই মামলাটি তাদের সুনাম ক্ষুণ্ণ করার একটি চেষ্টা মাত্র। উল্লেখ্য, 2022 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক অ্যান্টিট্রাস্ট মামলার বিচার প্রক্রিয়া 2027 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। অ্যামাজনের এই প্রাইস ফিক্সিং কৌশল প্রমাণিত হলে তা বিশ্ব ই-কমার্স বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের প্রভাবে আমেরিকার তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। নতুন কর্মসংস্থান নীতির কারণে ইলিনয়ে 2.5 লাখ মানুষ তাদের স্ন্যাপ বা খাদ্য কার্ডের সুবিধা হারাচ্ছেন। এই নিষ্ঠুর সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন কয়েকশো প্রতিবাদী ও সমাজকর্মী। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইলিনয় সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন এই আইনের কঠোর কর্মসংস্থান নীতি এবং অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধের কারণে ইলিনয় অঙ্গরাজ্যের প্রায় 2.5 লাখ পরিবার তাদের খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা পূরণ করতে না পারলে গ্রাহকরা 3 বছরে মাত্র 3 মাসের সুবিধা পাবেন। এছাড়া 1 এপ্রিল থেকে শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের বড় একটি অংশ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিকাগোর বাসিন্দা টাটিয়ানা, যিনি 3 সন্তানের জননী, তিনি জানান, কাজ না করলে সহায়তা মিলবে না, আবার কাজ করলে আয়ের সীমা ছাড়িয়ে যাওয়ার ভয়ে থাকতে হয়। এটি একটি অদ্ভুত চক্র। এই মানবিক সংকটের প্রতিবাদে গত 14 এপ্রিল ইলিনয় ক্যাপিটালে সেভ আওয়ার স্ন্যাপ জোটের ব্যানারে শতাধিক ধর্মীয় ও সামাজিক সংগঠন বিশাল সমাবেশ করেছে। তারা রাজ্য সরকারের কাছে 3টি নতুন বিল SB 3277, SB 3276, SB 3167 পাশ করার দাবি জানিয়েছে। এই বিলগুলোর লক্ষ্য হলো কেন্দ্রীয় সহায়তা হারানো পরিবারগুলোকে এককালীন $600 জরুরি সহায়তা প্রদান এবং ট্রাফিকিং বা নির্যাতনের শিকার অভিবাসীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। শিকাগো ফুড ডিপোজিটরির সিইও কেট মেহর বলেন, প্রতিবেশীদের ক্ষুধার্ত রাখা কোনো বিকল্প হতে পারে না। উল্লেখ্য, প্রায় 1,50,000 পরিবার এখনও প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়নি, ফলে মে মাস থেকে তাদের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ইলিনয় সরকার এখন নিজস্ব বাজেটে এই ঘাটতি পূরণের কথা ভাবছে। সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা, যার জেলায় 225টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 90,000 শিক্ষার্থী। তবে পরীক্ষার আগে লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 973টি প্রতিষ্ঠানের 89,421 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। এর মধ্যে ছাত্রী 53,891 জন এবং ছাত্র 35,530 জন। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী সিলেট জেলায়। এখানে 35,331 জন পরীক্ষার্থী 94টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। বিভাগ ভিত্তিক হিসেবে এবারও মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে অংশ নিচ্ছে 58,032 জন শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগে 25,158 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 6,231 জন। প্রথমটি তো খুবই পজিটিভ, আসলে নকলমুক্ত বাংলাদেশ মানে একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে পরীক্ষা দিবে এবং পড়াশোনা করে পরীক্ষা দিলে মেধাবীরা ভালো রেজাল্ট করবে, এটাই তো আমরা চাই। আসলে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে একটা মেধাবী প্রজন্ম হিসেবে দেখতে চাই। এখানে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হয়ে গেছে এখন বিদ্যুৎ। আমাদের সন্তান যারা পরীক্ষা দিচ্ছে, বিদ্যুতের যে বিভ্রাট লোডশেডিংয়ের কারণে আসলে তার পড়াশোনার মনোসংযোগ যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, আর বিদ্যুৎ তো আর পাওয়ার মতন না, কারণ বাচ্চাই লেখাপড়া করার কোনো ইয়ে নাই।
আধা ঘন্টা বিদ্যুৎ দিলে 2 ঘন্টা বিদ্যুৎ নাই, 20 মিনিট দিলে 1 ঘন্টা নাই। তো এখন এসএসসি পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিতে পারছেন, তো এখন কারেন্টের বিভ্রান্তির লাগিয়া তো আমরা গার্জিয়ানটা করবো হতাশ। পরীক্ষার প্রস্তুতির সময় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এমন অভিযোগ প্রায় সব শিক্ষার্থীরই। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন মোটামুটি ইজি ছিল, আর ফলাফল ভালো প্রত্যাশা করছি ভালো কিছু হয়ে যাবে। বিদ্যুতের লোডশেডিং এর অনেক বেশি সমস্যা হচ্ছে। আমরা আজকে সকালেও পরীক্ষার আগে একটু পড়তে ডিভাইস দিতে হয়, সকালে কারেন্ট নাই, বিদ্যুতের সমস্যা, এগুলো নিয়ে বিরাট সমস্যা। আর দিনের 24 ঘন্টার মধ্যে মনে হয় 13-14 ঘন্টায় কারেন্ট নাই। সো পড়ার সময় এখন আমাদের পরীক্ষার সময় বিদ্যুৎ একটু সময় মতো দিলে ভালো হবে। আজকে ছিল বাংলা পরীক্ষা, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যে আমাদের যে শর্ট সিলেবাস প্রত্যেকটা এখান থেকে আসছে এবং খুবই ইজি আসছে। মানে আমি যেগুলা পড়ে আসছি ওইগুলো থেকে আর কি মানে এবারে কমন চলে আসছে। তো প্রথম পরীক্ষা হিসেবে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, মানে যতটা ভেবেছিলাম প্রশ্ন কঠিন হবে ততটা হয়নি। আমার মানে সব প্রশ্ন কমন পড়েছে, একদম 100% আনসার দিয়েছি। গতকালকে অনেক 2-3 ঘন্টা বিদ্যুৎ ছিল না, তারপর মানে কয়েক ঘন্টা পর পর শুধু বিদ্যুৎ চলে যায়, তো এটা অনেক প্রবলেম হয়েছে বলতে। যে আমাদের এই পরীক্ষা পর্যন্ত যে স্টুডেন্টদের বাড়িতে যে বিদ্যুৎ সরবরাহটা এটা যেন প্রপারলি হয়, এবং যেহেতু বিদ্যুৎ সংকট আছে তাই মানে জ্বালানি সংকটে পরবর্তীতে যেন আমাদের পরীক্ষা পর্যন্ত এটা সরবরাহ করা হয়। এদিকে সিলেট শিক্ষা বোর্ডে সে পরীক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 12,798 জন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা ও পারিবারিক নানা কারণে অনেকেই পড়াশোনা মাঝপথে ছেড়ে দিচ্ছে। এবছর 89,421 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ছেলে শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা। সব প্রতিকূলতা কাটিয়ে ভালো ফলাফলের আশায় পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। এখন দেখার বিষয় এই চ্যালেঞ্জের মধ্যেও তারা কতটা সফল হতে পারে। ব্রিটেনে অভিবাসন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার বিদেশি কর্মীদের স্থায়ীভাবে বসবাসের বা ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 15 বছর করার পরিকল্পনা করছে। বিশেষ করে কেয়ার হোম বা বয়স্ক সেবা খাতে নিয়োজিত কর্মীদের উপরে এর প্রভাব হবে সবচেয়ে ভয়াবহ। কেন এই কঠোর সিদ্ধান্ত এবং এতে ব্রিটেনের স্বাস্থ্য খাতে কী সংকট তৈরি হতে পারে, বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাজ্যে বসবাসরত হাজার হাজার অভিবাসী কেয়ার ওয়ার্কার বা সেবাকর্মীদের জন্য এক চরম দুঃসংবাদ নিয়ে এসেছে ব্রিটিশ সরকার। স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ILR পাওয়ার নিয়ম 5 বছর থেকে বাড়িয়ে 15 বছর করার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন। সরকারের এই কঠোর অবস্থানে প্রবাসী কর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আর অনিশ্চয়তা। বর্তমানে ব্রিটেনে প্রতি 3 জন কেয়ার কর্মীর মধ্যে একজন বিদেশি। বর্তমান নিয়ম অনুযায়ী টানা 5 বছর কাজ করলে স্থায়ী বসবাসের আবেদন করা যায়, কিন্তু নতুন প্রস্তাবনা অনুযায়ী এখন থেকে কর্মীদের দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হতে পারে। সরকারের দাবি, হাজার হাজার কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দিলে জনসেবা ও পেনশন খাতে প্রায় 10 বিলিয়ন পাউন্ডের বাড়তি চাপ পড়বে। তবে বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। অস্ট্রেলিয়া বা কানাডার মতো দেশগুলো যেখানে মাত্র 2 থেকে 3 বছরে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে, সেখানে 15 বছরের দীর্ঘ প্রতীক্ষা ব্রিটেনের আকর্ষণ কমিয়ে দেবে। ইতিমধ্যে অনেক দক্ষ কর্মী ব্রিটেন ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার পরিকল্পনা শুরু করেছেন। এদিকে ব্রিটেনের কেয়ার হোমগুলোতে বর্তমানে তীব্র কর্মী সংকট চলছে। স্থানীয় ব্রিটিশরা এই খাতে কাজ করতে আগ্রহী না হওয়ায় বিদেশি কর্মীরাই ছিল প্রধান ভরসা। এই নতুন নিয়ম কার্যকর হলে কেয়ার হোমগুলো কর্মী শূন্য হয়ে পড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS এর ওপর। অভিবাসন কমাতে সরকারের এই কঠোর অবস্থান কি শেষ পর্যন্ত ব্রিটেনের স্বাস্থ্য ও সেবা খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে, নাকি স্থানীয়দের কর্মসংস্থান বাড়াবে, তা নিয়ে চলছে বিতর্ক। তবে বর্তমানে যারা কেয়ার ভিসায় যুক্তরাজ্যে আছেন তাদের জন্য আগামী দিনগুলো হতে যাচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং। এই ছিল বাংলান টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।